চাঁদনি বেগম আঁচলে মুখ গুজে কেঁদে চলেছে। সন্তানের সুখে মায়েরা সুখী। সেই সন্তান সুখ সন্ধানে আজ প্রায় 3 বছর তার থেকে দূরে। তবে আক্ষেপ নেই চাঁদনি বেগমের। দূরে থাকলেও যে তার সন্তান ভালো আছে, সুস্থ স্বাভাবিক জীবনে আছে, সেটাই তার কাছে অনেক। স্টেজে করতালির শব্দে চাঁদনি বেগম রিশানের দিকে তাকিয়ে আবার চন্দ্রের সিঁড়ি বেয়ে ওঠার দৃশ্যের দিকে তাকায়। মোবাইলের স্ক্রিনে হাত বোলায়, আদর করে ছেলেকে। চন্দ্রের গলায় মেডেল পরিয়ে দিতেই চাঁদনি বেগম আরো খুশি হয়। মেডেল দেওয়ার পর যখন চন্দ্রকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো, চন্দ্র বিনীতভাবে তা না করে দেয়, শুধু থ্যাঙ্কস বলে। কল কাটতেই রিশানের বুকে চাপটে পড়ে চাঁদনি বেগম। রিশান তাকে আগলে নেয়। শিহাব চাঁদনি বেগমের মাথায় হাত বোলায়। বড় মামি, এভাবে কেঁদো না। চন্দ্র যদি টের পায়, দৌড়াতে দৌড়াতে ডিম থেরাপি দিবে রিশান রে। শিহাবের কথায় চাঁদনি বেগম হেসে ওঠে, সাথে বাকি দুই যা চোখ মুছে মুচকি হাসে। সিতারা খানম জিজ্ঞাসা করলো, তা আমাদের চন্দ্র কবে আসবে? ভুরু নাচায় রিশান, মুচকি হেসে বলে, সারপ্রাইজ সারপ্রাইজ। নিপা বেগম কান ধরে বলল, তোরা জানতি ও কোন দেশে ছিল? হুম, আমাদের ফুল প্যারেন্টরাও জানতো। সেটা দোষের না, যত দোষ এই রিশানের। গাল ফোলায় রিশান। সকলে হেসে ওঠে। শিলা বেগম ভেতরে ঢুকতে ঢুকতে বলল, বড় ভাবি, বাড়ির বড় বউ আনার ব্যবস্থা করো। বড় বৌমা না আসা পর্যন্ত তো আমার ছেলেদেরও ব্যবস্থা করতে পারছি না। এরা আমার কানের পোকা মেরে ফেলেছে বিয়ে করার জন্য। ফেয়ারওয়েলের জন্য ছাত্রছাত্রীরা গম গম করছে, যে যার মতো করে পার্টি এনজয় করছে। এর মধ্যেই এলিনা মাইক হাতে নেয়, সকলের উদ্দেশ্যে বলতে, অ্যাটেনশন প্লিজ। সকলে এলিনার দিকে তাকায়, এক কোণে নিজের সফট ড্রিঙ্কস এনজয় করতে থাকা চন্দ্র। আই ওয়ান্ট টু সে সামথিং টু মি, মুন, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। সকলে চন্দ্রের দিকে তাকায়। এলিনা ধীর পায়ে চন্দ্রের দিকে এগিয়ে যায়। চন্দ্রের সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে গেড়ে বসে পকেট থেকে একটা কাপড় রিং সেট বের করে চন্দ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি মিস্টার মুন? সকলের মধ্যে চাপা গুঞ্জন কাজ করছে। কেউ কেউ খুশি, আবার কেউ কেউ অবাক হয়েছে। তারা সকলে ভাবছে, চন্দ্রের সাথে বুঝি এলিনার রিলেশন ছিল, তাই তো সকলের মধ্যে চন্দ্র শুধু এলিনার সাথেই টুকটাক কথা বলতো। চন্দ্রের দিকে তাকিয়ে আছে সকলে, চন্দ্রের জবাবের আশায়। সকলের দিকে চাইল চন্দ্র, ফের এলিনার দিকে তাকিয়ে বিনয়ের সহিত বলল, আই এম ম্যারিড। চন্দ্র কথাটা পুরো রুম জুড়ে যেন চাঞ্চল্যকার সৃষ্টি করলো। তবে থমকে গেল এলিনা। সে নিজেকে সামলে বলল, হোয়াই আর ইউ লাইং? আই এম নট লাইং। আর বলেই সামনের স্টেজের প্রজেক্টরের সাথে নিজের ফোনটা কানেক্ট করে। তাদের বিয়ের ছবি দেখায়। চন্দ্রের পাশে একটা লাল শাড়ি পরিহিত মেয়েকে দেখে এলিনা অবাক হয়, 2 কদম পিছিয়ে যায়। চন্দ্র আবারও বলতে শুরু করে, দ্যাটস মাই ওয়াইফ, জোহরা তাবাচ্ছুম পুনম। সকলে ফের করতালি বাজায়। নেমে আসে চন্দ্র, অনেকে তাকে কংগ্রাচুলেট করে। এলিনা দৌড়ে চন্দ্রের সামনে যায়, কাঁদতে কাঁদতে বলে, ইউ ক্যান ডু দিস টু মি? নো মুন, নো, আই উইল লাভ ইউ ভেরি মাচ। বলতে বলতেই চন্দ্রের হাতটা ধরলেই চন্দ্র হাতটা এমনভাবে ঝাড়া দিয়ে ফেলে দিল যেন কোনো অপবিত্র জিনিস ছুঁয়ে গেছে চন্দ্রকে। পকেট থেকে রুমালটা বের করে নিজের হাতটা মুছতে মুছতে বলল, ডোন্ট টাচ মি। বলেই সেখান থেকে চলে যায়। যেতে যেতে হাতে পানি ঢালতে ঢালতে বিড়বিড় করে বলল, মা বোন জোহরা ছাড়া চন্দ্রকে কেউ ছুঁতে পারবে না। যেই ছুবে। ফের পেছনে ফিরে এলিনার দিকে তাকায়, বিধ্বস্ত হয়ে অশ্রুসিক্ত চোখে, যে চন্দ্রের দিকে তাকিয়ে আছে। চন্দ্র ফ্ল্যাটে ফিরে এসে ওভারকোটটা খুলে বেডে ছুঁড়ে মারলো। হাই নেক ফিটিং টি শার্ট খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল। -10 ডিগ্রি ঠান্ডার মধ্যে ঠান্ডা পানির ঝর্ণা ছেড়ে সেখানে দাঁড়িয়ে পড়ল।
হাতখানা বারবার সাবান দিয়ে ঘষতে লাগলো, বিড়বিড় করতে লাগলো। এভাবে কতক্ষণ ছিল বলতে পারলো না। ফোনের রিংটোনের আওয়াজে ধ্যান ভাঙল তার। কাঁপতে কাঁপতে ঘরে ঢোকে, হিটারের তাপমাত্রা বাড়িয়ে দিল। ট্রাউজার পরে গেঞ্জির গলা নামাতে নামাতে ফোনটা রিসিভ করে বলল, বল, টিকিট কেটেছিস? হুম। কবের? রিশান সাহেবের কথার জবাব দিল না। চন্দ্র শুধু বলল, জানবি, আর একটা কথা, ওর কয়েকটা ছবি পাঠার রিসেন্টলি। তুই আমার অ্যাকাউন্টে তোর বোনের জন্য গিফটের টাকা পাঠা, আমি পাঠিয়ে দিচ্ছি। কটমট করে উঠল চন্দ্র। এত এত টাকা কামাস, সেগুলো কি করিস? ছেলের বইয়ের জন্য জমাই রে, যাতে ভবিষ্যতে আমার মতো কষ্ট করে চাকরির জন্য বইয়ের আশায় বসে না থাকতে হয়। ছেলে চট করেই মেয়ে পছন্দ করবে, আমি পট করেই ঘরে তুলে নিয়ে আসব, যাতে করে আমার মতো দুর্ভোগ আমার ছেলেটা না সহ্য করে। রিশানের লম্বা ভাষণ শুনে চন্দ্র বিরক্ত হয়ে ফোনটা কেটে দিয়েছে। শিহাব রিশানের মাথায় চাটি মারল। রিশান মাথা ডলতে ডলতে বলল, শুধু 1 মিনিটের বড় হয়েছিস বলে তুই প্রতিবারই বেঁচে যাস। তো আমি বড়, আমাকে রেসপেক্ট কর। হ্যাঁ, রেসপেক্ট চাস? হ। সত্যি তুই রেসপেক্ট চাস? হ। তাহলে ছোট মামুরে কইয়া ঝিনুকের লগে আমার সেটিংটা পাকাপোক্ত কইরা দে, তাহলেই তোলে তলে উঠতে বসতে সালাম ঠুকমু, তাও আবার জাহাপনা স্টাইলে। আমি নাই তোর ওই সেটিং সার্ভিসিং করার জন্য। তা পারবি কেমনে? জীবনে তো একটাও প্রেম করতে পারিস নাই। আরে প্রেম করতে কলিজা লাগে, কলিজা। ভুরু কুঁচকে শিহাব জিজ্ঞাসা করে, কেমন কলিজা? প্রেমিকার মায়ের খাওয়ার মতো কলিজা। বলতে বলতে থেমে গেল রিশান। শিহাব হা হা করে হেসে উঠল। ফায়ারপ্লেসটা জ্বালিয়ে পাতাবিহীন গাছটার দিকে তাকিয়ে আছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির পূর্ব দিকে 3 তলায় ছোট্ট 2BHK এর একটা ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটের মালকিনা গত 1 মাস ধরে চন্দ্র চন্দ্রের আগে সে এই বাসায় রেন্টে থাকতো। 2টা রুমে তারা একসাথে আরো 2জন থাকতো। চন্দ্র একা একটা রুমে থাকতো, তাই সে ভাড়াটাও একটু বেশি দিত। পরে আস্তে আস্তে টাকাটা জমিয়ে এই ফ্ল্যাটটা সে কিনে নেয়। তার ইচ্ছা বিয়ের পরে পুনমকে নিয়ে এখানে আসার। চন্দ্র এখানে গেস্ট টিচারের অফার পেয়েছে, সেটা আপাতত স্থগিত রেখেছে। তবে বাংলাদেশে গিয়ে আগে অফিসে জয়েন করতে হবে। জয়েন করেই তার বধূয়া তার জোহরাকে ঘরে তুলবে। একদিনও দেরি চলবে না। এরপরেই শ্বশুরকে একটা শিক্ষা দিবে সে। শ্বশুর মশাইকে বুঝিয়ে দিতে হবে চন্দ্রের সাথে পাঙ্গা নেওয়ার ফলাফল। চন্দ্র মোবাইলের ডিসপ্লেতে তাকায়। পুনমের কালকের একটা ছবি। ক্লাসে বসে মেয়েটা নোট লিখতে ব্যস্ত। হিজাবের একটা অংশ ঝুলে সামনে এসে পড়েছে। চোখে কালো রঙা গোল চশমা। বেশ মানিয়েছে গোলগাল মুখখানায় গোলো চশমা। আর চশ চন্দ্র হাসে বিড়বিড় করে, কত কিছু বলে, তার কোনো ইয়ত্তা নেই। চন্দ্র হাসে ঠোঁট কামড়ে। কেউ আশেপাশে না থাকলেও শুধু জোহরার কথা ভাবলেই চন্দ্রের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সহে না যাতনা কি করি বলো না, যতনে রেখেছি তোমাকে কতই না। হিজাবের লাস্ট পিনটা দিতে দিতে ঝিনুক রিমি বাহির থেকে চেঁচিয়ে ডাকলো। সেটা শুনে দৌড়ে বারান্দায় গিয়ে তাদেরকে বলল, আসছে। ব্যাগ নিয়ে ঘর থেকে বের হতে নিলে রেশমা বেগম পেছনে পেছনে দৌড়ে দেয়। জ্যাম পাউরুটি মুখে ঢুকিয়ে দিয়ে হাতে টিফিন বক্স দিয়ে বলল, গাজরের হালুয়া আছে, সকলে মিলে খাবি। রেশমা বেগমের গালে চুমু দিয়ে রিমি ঝিনুক সম্মতি জানায়। 3জন চলে যেতেই রেশমা বেগম হেসে বাসায় ঢোকে। ছেলেটা বাসায় নেই। পূর্বপরশ এরা 2 ভাই ক্যাডেটে ভর্তি হয়েছে, সেখানেই থাকে। নিশা এবার এইচএসসি দিয়ে ভর্তি কোচিংয়ে ব্যস্ত। রায়ান বাইরের পড়ার ইচ্ছা, তাই সে ঢাকায় থেকে আইএলটিএস এর কোর্স করছে।
বাড়িতে আপাতত ছেলেমেয়েরা নেই, 4 মেয়ে বাদে আর কেউ নেই। মিহিকে নিয়ে 4 বান্ধবী ভার্সিটিতে ঢোকে। জানিস, ভার্সিটিতে না নতুন টিচার আসছে। মিহির কথায় রিমি বলল, রেডিও চালু কর, আমরা কান খোলা রেখেছি। মিহির চোখ বড় বড় করে তাকায়। আমি রেডিও? না, তুই বিবিসি নিউজ চ্যানেল, পুরো ভার্সিটির খবর তোর কাছে থাকে। পুনম ঝিনুক শব্দ করে হেসে দেয়। মিহি গাল ফুলিয়ে চলে যেতে নিলেই তাকে আটকায় পুনম। থাক থাক, কাঁদে না মিহি, তোর তো গর্ব করা উচিত, তুই ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল। এবার আর না পেরে মিহি দৌড়ানি দেয়। 3 জন এক দৌড়ে ক্লাসে ঢোকে। মিহিও পেছনে পেছনে ঢোকে। কিছু বলতে যাবে তার আগে স্যার প্রবেশ করে ক্লাসে। থেমে যায় সকলে। আজ প্রথম ক্লাসটা ইংরেজি। রিশান ক্লাসে ঢুকেই যেন সর্বপ্রথম কাঙ্ক্ষিত রমণীদেরকে দেখে, তাদের দিকে খেয়াল করে নিজের লেকচার শুরু করে। সো স্টুডেন্ট, আমার ক্লাসটা তোমরা আবার বুধবার পাবা, তবে আমি করাবো না। রিশানের কথায় সকলে নিজেদের মধ্যে গসিপ শুরু করে। সাইলেন্স। সকলে থেমে যায়। রিশান আবারও বলতে শুরু করে, আমার জায়গায় নতুন টিচার এসে ক্লাস নিবে। সে অবশ্য আপনাদের সপ্তাহে একটি করে ক্লাস করাবে, শুধু ইংলিশ, যেটা বুধবার। তাই ওই দিন আমি আসবো না, আর বাকি দিন আমি ক্লাস কন্টিনিউ করব। রিশান চলে গেলে ক্লাসে নতুন স্যার নিয়ে ফের আলোচনা হয়। রিমি, পুনম, ঝিনু একে অপরের দিকে তাকায়, ফের অন্য বেঞ্চে বসা মিহির দিকে তাকায়। ওই নয়নার বউ। ঝিনুকের ডাকে লাজে রাঙা হয় মিহি। এই ডাকটা তার খুব প্রিয় বন্ধু মহলে। যখন এই ডাকটা নিয়েই সবাই তাকে ডাকে, তার বেশ ভালোই লাগে। থাক, আর লাল নীল হলুদ হতে হবে না, শুরু কর। মিহি মিঠুর পিঠে ধুমধাম করে কয়েকটা দিয়ে দেয়। আল্লাহর কসম বোন, তুই কি খাইয়া এত শক্তি বানাইছস? একটু কত। তোর মতো এত এত ব্রয়লার মুরগি খাই না, দেশি মুরগি খাই, ঘিয়ে ভাজা পরোটা দিয়ে। কি কথা শোনাইলি রে মিহি, কি কথা শোনাইলি! এমন খাবারের নাম শুইনাই খিদাটা বাড়াইলি। পাগলও করিলি রে মিহি, খিদাটা বাড়াইলি। মিশুর গান শুনে ব্যাগ থেকে বক্স বের করে পুনম মিশুর সামনে রেখে বলো, খাওয়া শুরু কর। তোর মতো পেটুক ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি। বক্স খুলে হালুয়া মুখে দিতে দিতে মিশু বলল, বুঝলি পুনম, তোদের বাড়িতে সম্বন্ধ করতে হইব, যাতে করে প্রতিদিন এমন সুস্বাদু খাবার পাওয়া যায়। ফের ভাবুক স্বরে বলল, পুনম আর ঝিনুক তো বুকড। রিমির দিকে তাকিয়ে 1 চামচ হালুয়া ওর মুখে দিয়ে এগিয়ে বলল, তুই রাজি হয়ে যা। রিমি এবার গাদাম গাদাম করে কয়েকটা দিতেই মিশু পিঠ বাঁকিয়ে বলল, কসম মাইরি, বিয়ের পর চুম্মা দিয়া সকাল বিকাল বদলাইয়া নিব। রিমি দাঁতে দাঁত চেপে কটমট করে তাকাতেই মিশুর মুখ লুকায়। বাকি 3 জন হেসে ওঠে। ক্লাস শেষে বের হয়েছে মুক্তির সাথে কলিগ দিগন্ত। তার সাথে কথা বলতে বলতে বের হয়। স্কুলের গেটের বাইরে আসতেই দিগন্ত সামনের দিকে ইশারা করলো। মুক্তি দিগন্তের ইশারা অনুযায়ী তাকায়। তৎক্ষণাৎই দিগন্তের দিকে ফিরে বলল, দিগন্ত ভাই, হাসি হাসি মুখ করে কথা বলেন। দিগন্ত হাসিটা আরো বিস্তৃত করলো। হাসতে হাসতেই বলল, তোমার সামনের লোকেই তো আমাকে চিবিয়ে খাবে। খাবে না সে, প্রিমিয়াম ভদ্রলোক। প্রিমিয়াম ভদ্রলোক বলেই আবারও ইহানের দিকে তাকাতে নিলেই মুক্তি হাতে চিমটি কেটে তাকে আটকায়। দিগন্ত ভুরু কুঁচকে তার দিকে তাকাতেই মুক্তি বলল, স্মাইল। অনেকক্ষণ ধরেই ইহান মুক্তিকে লক্ষ্য করেছে, লোকটার সাথে হাসাহাসি করতেও দেখেছে, তবুও সে কিছুই বলেনি। কারণ একজন কলিগ আরেকজন কলিগের সাথে হাসাহাসি করতেই পারে, তাই বলে তার হাত ধরতে হবে না। আর পারা যাচ্ছে না। গটগট পায়ে সামনে দাঁড়ায় ইহান। দিগন্তের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, আপনার সাথে কথা আছে মুক্তি। মুক্তি ভাবলেশহীন ভাবে দিগন্তের দিকে তাকিয়ে বলল, বাকি কথা ফোনে হবে, রাতে ফোন দিয়েন কিন্তু।
দিগন্ত ইহানের দিকে আর চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে চলে গেল। মুক্তি ইহানকে সাইড কাটিয়ে চলে যেতে নিলে ইহান হাত ধরে আটকায়। মুক্তির রক্তচক্ষু নিয়ে তাকায়। ইহান হাত ছেড়ে দেয়। মুক্তি সামনে এগোতেই ইহান দৌড়ে তার পাশে হাঁটে। একটু আস্তে হাঁটুন মুক্তি, আমার বাসায় কাজ আছে বলেই এদিকে ওদিকে রিক্সা খোঁজে। ইহান কাতর স্বরে বলল, প্লিজ মুক্তি, 5 মিনিট কথা বলবো। মুক্তি ইহানের মুখের দিকে তাকায়, ফের আশেপাশে তাকিয়ে একটা গাছের ছায়ায় দাঁড়ায়। ইহান সম্মতি ভেবেই তার পিছু নেয়। মুক্তি পাশে দাঁড়িয়ে বলল, আই এম 32। সো হোয়াট ক্যান আই ডু? মুক্তি তেড়া কথায় দীর্ঘশ্বাস ছাড়ে। ইহান, এই মেয়েকে বিয়ে করলে আজীবন তেড়া কথা শুনতে হবে, কিন্তু ইহানের কাছে আর কোনো অপশন নেই। এই মেয়েটা ছাড়া তার কোনো গতি নেই। বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। ভুরু কুঁচকে ফেলল মুক্তি। সারা জীবন শুনেছে এই ডায়লগটা মেয়েরা সব সময় দেয়, এখন দেখি এই ব্যাটা দেয়া শুরু করেছে। মুক্তি বিরক্তির কণ্ঠে বলল, তো বিয়ে করেন, বুড়ো হয়ে যাচ্ছেন তো। মুক্তির কথাটা ইহানের গায়ে লাগলো, তবুও রিয়াক্ট করলো না। শুধু পাখিটা পোষ মানাক, সে বুড়ো কিনা তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। মুক্তি হাত ঘড়ির দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। 2 কদম যেতেই ইহান বলল, আমার শাস্তি শেষ হয়নি এখনো। আর কত শাস্তি ভোগ করব বলতে পারেন? আর কত শাস্তি দিলে এই আপনিটা আমার হবেন বলতে পারেন? থমকে দাঁড়ায় মুক্তি, পেছনে ফিরে বলে, কিসের শাস্তি? আমি কোনো শাস্তি দিচ্ছি না আপনাকে। আমি জানি আপনি রেগে, তবে আপনি যতবার রাখবেন ততবার খুব যতনে আপনার রাগ ভাঙাবো, তবুও আপনাকে জয় করেই ছাড়বো। দৃঢ় কণ্ঠে বলে চলে গেল ইহান। ইহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে মুক্তি। এতদিন পরিচয়ে আজ এই প্রথম মুক্তি ইহানের মধ্যে এমন জেদ, এমন দৃঢ়তা দেখল। প্রত্যেকবার কাতরতা দেখলেও আজকের ইহান যেন অন্যরকম। মাথা এই দিকে ওদিকে নাড়িয়ে নিজের গন্তব্যে হাঁটা দিল মুক্তি। তখনই ঝপঝপিয়ে বৃষ্টি নামা শুরু করলো। ভিজে গেল মুক্তি। পাশে দিয়ে 2-4টা রিক্সা গেলেও সেই দিকে ধ্যান দিল না। আজ সে বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাসায় যাবে। তবে মাথায় চলছে নানান ভাবনা। ভাবনার মধ্যেই দেখলো বৃষ্টি পড়ছে না মাথায়। ওপরে তাকিয়ে দেখে ইহান ছাতা হাতে তার পাশে হাঁটছে। বড় কালো রঙা বিএমডাব্লিউ ছাতার নিচে দাঁড়িয়ে। প্রেম বুঝি হয়েই গেল মুক্তির, লোকটার ভিজে চুলের টপটপ পানির প্রেমে পড়েই গেল। রাত কয়টা বাজে বলতে পারবে না। ধরণী গভীর নিদ্রায় শায়িত, লিমন রূপসাও গভীর ঘুম। ঠিক তখনই কানের কাছে ঝনঝনিয়ে লিমনের ফোনটা বেজে উঠল। ঘুমের ঘোরে রূপসা ভুরু কুঁচকে নেয়। লিমন তড়িঘড়ি করে ফোনটা সাইলেন্ট করে উঠে রূপসার দিকে তাকায়। মেয়েটা মাত্রই ঘুমিয়েছে। প্রেগনেন্সির 5 মাস শেষ হয়ে 6 মাসে পড়েছে। ওই বাড়িতে সবাই তাকে নেওয়ার জন্য কয়েকবার জোর করেছে, তবে লিমন যেতে দেয়নি। আবার ফোন বাজলে লিমন ফোনটা রিসিভ করতে করতে বারান্দায় যায়। তড়াক করে চোখ মেলে তাকায় রূপসা। ইদানিং লিমনের ফোন কলের সময়টা বেশি হয়ে গেছে। আর রাতে কার সাথে জানি কথা বলে। কাল রাতে অনেক রাত পর্যন্ত কথা বলেছে। ঘড়ির দিকে তাকায় রূপসা। রাত 2টা বেজে 25 মিনিট। দীর্ঘশ্বাস ছাড়ল। ইদানিং তাদের সম্পর্কে শীতলতা যাচ্ছে। কাইফির ব্যাপারটা যেমন, তেমনি মুক্তির ব্যাপারটা নিয়ে বেশ গম্ভীর সবাই। রূপসার চাচি শাশুড়ি তাকে শুনিয়ে শুনিয়ে অনেক কথাই বলে। মাঝে মধ্যে জবাব দিতে গেলে লিমন বাধা দেয়। সেই বাধা লিমনের প্রতি অজানা রাগ হানা দেয়। একবার তো ইহানের কষ্ট দেখে লিমনের তোপের মুখেও পড়তে হয়েছিল তাকে, তবে নীরবে সব সয়ে নিয়েছে। প্রেগনেন্সির পর থেকেই এই ঝামেলা আরো বাড়লো। রূপসার মুড সুইং এর জন্য খিটখিটে মেজাজে থাকলো। আবার চাচি শাশুড়ির কটু কথা তার সাথে জবাব দিতে না পারায় সব রাগ উগলে দিত লিমনের ওপর। লিমনও মাঝে মধ্যে 2-1টার জবাব দিতে গেলে বেঁধে যায় ঝগড়া। পরে অবশ্য ঠান্ডা হয়ে লিমন সরি বলতো। আজ ঘুমানোর আগেও লিমনের সাথে কথা কাটাকাটি হয়েছে, কারণ ইহান রাত 10টার পার হয়ে গেলেও বাড়ি ফেরেনি।
ইহানের মা ফাতেমা আক্তারের ভাষ্য মতে রূপসার বোনের জন্যই এমন পরিস্থিতি। সেই কথার জবাব দিতে গেলেই লিমন ঝাড়ি খেতে হয়েছে। লিমন চুপ করে পাশে এসে শুলো। রূপসা নির্লিপ্ত কণ্ঠে বলল, 6 মাসে পড়ে গেছে, সারাদিন খালি বাড়িতে ভালো লাগে না। কাল আমি ওই বাড়িতে যাব, বাবুটা হলেই একেবারেই আসবো। রূপসার কথায় ভয় পায় লিমন, আতঙ্ক চোখে তার দিকে তাকায়। রূপসা নির্লিপ্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। উঠলে কেন? তুমি হয়তো ভুলে গেছো আমার ঘুম পাতলা। তুমি সবার সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেছে। আর আহ, লিমন ঠোঁট কামড়ে কিছু ভাবলো, অতঃপর সম্মতি জানিয়ে বলল, যা যা লাগে গুছিয়ে রেডি থাকিও, অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে আসবো। রূপসা মাথা নেড়ে পাশ ফিরে শুয়ে যেতে পারল না, ফের সোজা হয়ে শুলো। লিমন চোরা চোখে রূপসার দিকে চেয়ে, তার মনে অনুশোচনা। আজ মেয়েটাকে কি জোরে ধমক দিয়েছে? সেও বা কি করবে? বাবা মা মারা যাওয়ার পর চাচা চাচি তাকে মানুষ করেছে। যদিও তার বাবার যা সম্পত্তি আছে তা দিয়ে অনায়াসে লিমনের হয়ে যেত, তবে ওই যে নিঃসঙ্গতা যেটি থেকে তাকে দূরে রেখেছে চাচা চাচি ইহান। ইহান তার ভাই কম, বন্ধু বেশি। 3 মাসের বড় সে, সেই থেকেই স্নেহ করত ইহানকে। মুক্তির রিজেকশনের পর ইহানের ভেঙে পড়াটা চাচা চাচি সহ তাকে বিক্ষিপ্ত করেছে। তাই তো মাঝে মধ্যেই না চাইতেও রূপসার সাথে ঝামেলা বাঁধে। ফের মেসেজ আসলে লিমনের ধ্যান ভাঙে, সে রিপ্লাই দিয়ে চোখ বন্ধ করে। গভীর রাত, বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পুনম। আজ অজানা কারণেই মনটা উচাটন অনুভব করছে। পুনম বুঝতে পারছে না অনুভূতিটা ভালো নাকি খারাপ। ঘরে গেল পুনম, হাতে 3 বছর পুরানো একটা চিঠি। চন্দ্র যাওয়ার আগে চিঠিটা যাওয়ার দিন পুনম তার সাথে দেখা করেনি, কারণ সে চন্দ্রের যাওয়াটা দেখতে পারবে না, অথবা বাবা কথা উপেক্ষা করে হলেও চন্দ্রকে যেতে দিবে না, সে ভেঙে পড়বে। আর পুনম জানে পুনমকে ভেঙে পড়তে দেখে চন্দ্রও যেতে পারতো না। এই দেখা না করাই বাবুর কি রাগ? চিঠির ভাঁজ খুলে হাত বোলায় পুনম, বিড়বিড় করে, শেরে আলী সাহেব, এত রাগ কেন আপনার নামে? মতোই গর্জন তর্জন করে আত্মা কাঁপিয়ে দেন। গুটি গুটি অক্ষরে চোখ বোলায় পুনম, এই বিবি জোহরা, দেখা দিলে না তো? আমাকে জ্বালাতে তোমার ভালো লাগে? মনে রেখো, আমিও চন্দ্র ওরফে জোহরার শেরে আলী। শত জ্বালা তাকে ফেরত দিব। আর হ্যাঁ, আমার লক্ষ্মী বিবির মতো আমার বিবিটার খেয়াল রেখো। আমার বিবি জোহরা। চিঠিটা বুকে চেপে ধরল পুনম, ঠোঁট কামড়ে কেঁদে উঠল। এই 3-4 বছরে পুনমের গভীর রাতের দুঃখের সঙ্গী হয় এই চিঠিটা। এমন কোনো রাত নেই যা রাতের এই চিঠিটা না নিয়ে ঘুমিয়েছে পুনম। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেল পুনম টের পেল না। ঠিক তখনই দরজার ওপাশ থেকে সরে গেল ছায়ামূর্তি। ধীর পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকতেই রেশমা বেগম জড়ানো কণ্ঠে বলল, এতই যখন তোমার মেয়ে কোষে দুঃখী, ছেলেটাকে দেশে আসতে বলতে পারো না? এদিকে তুমি, ওদিকে পারভেজ ভাই। বাবা হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি রেশমা। চন্দ্র ছিল বাজেভাবে ড্রাগ অ্যাডিক্টেড, সেই সাথে জীবন মরণের ব্যবসায় সামিল। তাকে সেই পথ থেকে ফেরাতে এর থেকে ভালো কোনো উপায় জানা ছিল না আমার। আমার বোনটার একটা মাত্র ছেলে, মামুর দায়িত্ব পালন করেছি মাত্র। এখন মেয়ের পাশাপাশি কে কষ্ট পায়, আমি নাকি তুমি? সিলিং এর থেকে নজর সরিয়ে রেশমা বেগমের দিকে তাকিয়ে বলেন, কিছু বছরের কষ্টে যদি সারা জীবন ভালো থাকা যায়, মেয়ের জীবনের সুখের বীজ কেনা যায়, তবে সেই বীজ কেনার জন্য আমি আনিস সারা জীবন মেয়ের দুঃখে দুঃখান্বিত হতে রাজি। রেশমা বেগম চুপ থাকে, কিছু বলার নেই তার। বাবা মা হিসেবে প্রত্যেকটা মানুষের কাম্য সন্তানের সুখ। সেখানে যদি মেয়ের বাবা হয় তাহলে তো আরো সচেতন। মেয়ে ভালো জীবন সঙ্গী সব বাবা মাই চায়। সবাই চায় একজন সুযোগ্য পাত্রের হাতে তাদের কন্যাকে তুলে দিতে। আজান কানে যেতেই ধ্যান ভাঙে কাইফির। এতক্ষণ বারান্দায় ঘুমিয়ে থাকা ঘুমন্ত পুনমের দিকে তাকিয়ে ছিল,
দিন দুনিয়া ভুলে প্রতিদিন রাত 12টার পর তার রুটিন পুনমকে এক নজর দেখা, সারাদিন গাধার খাটুনির পর ওই স্নিগ্ধ মুখখানি তার শান্তি দেয়। প্রতিদিন পুনম ঘরে ঢোকার সাথে সাথে কাইফিও নিজের মতো করে চলে যায়। তবে আজ পুনম বারান্দায় ঘুমিয়ে গেছে। আজ ভাগ্য তার সুপ্রসন্ন হয়েছে। আজ ঘুমন্ত প্রেয়সীকে দেখার সুযোগ করে দিয়েছে তাকে আল্লাহ। আজান আরেকটা মসজিদের আজান শুরু হতেই ধ্যান ভাঙে কাইফির। শেষ একবার ঘুমন্ত পুনমের দিকে তাকিয়ে চলে গেল নিজ গন্তব্যস্থলে। আজান কানে যেতেই ঘুম ঘুম চোখে অজু করতে ঢুকলো। নামাজ শেষ করে বিছানায় গড়িয়ে পড়ল। সকাল সকাল 7টা। রূপসাকে ডাকছে লিমন। রূপ ও রূপসী ওঠো। পিটপিট করে তাকায় রূপসা। তা দেখে কপালে দীর্ঘ চুম্বন করে লিমন। কিছুই বলে না রূপসা। লিমন বলল, উঠে ফ্রেশ হয়ে আসো, ব্রেকফাস্ট করেই বের হব। রূপসা তাকায় লিমনের দিকে। লোকটা ফিটফাট রেডি, হাতে ডায়ালের ঘড়ি, গরমের কারণে টি শার্ট পরেছে, টি শার্টের ওপরে ব্লেজার পরবে, পরিপাটি চুল, সব মিলিয়ে ভালোই লাগছে। থম মেরে কয়েক সেকেন্ড বসে থেকে আস্তে ধীরে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। লিমন সাহায্য করে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে কাজের মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। রূপসা সেই দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে তাকে বলল, কাল থেকে তোমার কাজে আসা লাগবে না জাকিয়া। কেন মামি, আমি কি কোনো ভুল করেছি? আমারে কাজ থেকে বাইর করেন না, ভুল করলে মাফ করবেন। উহুম, আমি বাপের বাড়িতে যাব বাবু হতে, তাই তুমি আমার না আসা পর্যন্ত থাকবে না, আমি আসলে আবার এসো। মাথা নাড়ে জাকিয়া। জাকিয়া চলে যেতেই কাবার্ড খোলে রূপসা। যথেষ্ট সচেতন সে। স্বামী নিয়ে মায়ের পরকিয়া তাকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। সে দেখেছে কিভাবে লোকটা নিজের স্ত্রীর অন্তঃসত্ত্বা থাকাকালীন লোকটা তার মায়ের সাথে পরকীয়ায় জড়ায়। সেই স্কোপ রাখবে না। সে বাপের বাড়ি যাবে, স্বামী সহই যাবে। এখানে তার শ্বশুর শাশুড়ি নেই যে তার স্বামীর খেয়াল রাখবে। লিমনের গাড়িটা প্রবেশ করে আলী ভবনের মূল ফটকের ভেতরে। গাড়ি থামিয়ে রূপসাকে নামায় আস্তে আস্তে হাত ধরে। রূপসাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। লিমন রূপসাকে দেখে সবাই বেশ খুশি হয়। সিতারা এসে মেয়েকে আগলে নেয়। পারভেজ সাহেব মেয়ের জামাইয়ের সাথে আলাপ সারে। ব্রেকফাস্ট করার জন্য সাধে, কিন্তু লিমন নাকচ করে দেয়। তার কাজের বাহানা দিয়ে উঠতে নিলে রূপসা শান্ত স্বরে বলল, ছুটির পরে এখানে এসে পড়বেন। বাড়ির সকল কিছু আমি তালা দিয়ে চাবি নিয়ে এসেছি, ওখানে আর যাওয়া লাগবে না। লিমন একবার রূপসার দিকে তাকায়, ফের মাথা নাড়ে যে সে এসে পড়বে। এর মধ্যে কামরুল সাহেব ও মিরাজ সাহেব লোকজন সহ হাত ভর্তি বাজার নিয়ে হাজির। চাঁদ, রান্না শুরু করো তো, কাল বৃষ্টির দরুন আজ ঠান্ডা আছে। হাঁস এনেছি, ঝাল ঝাল করে হাঁস রাঁধো তো। বেশ বিরক্ত হয় চাঁদনি বেগম। বিরক্তির স্বরে বলল, মেয়েটা সবে এসেছে, ওকে সময় না দিয়ে এখন আপনার রান্নার জোগাড় যন্ত্র লাগবে? পারবো না। পারবে গো ঘরণী, পারবে। নাও শুরু করো। আজ মেয়েকে আর বাবার সময় দিবে। আর ফের রূপসার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিরে মা, বাবাদের সঙ্গ চলবে না? খিলখিল করে হাসে রূপসা। খুব চলবে, ভুরু নাচায় কামরুল সাহেব। চাঁদনি বেগম জায়েদের নিয়ে চলে যায় রান্নাঘরে। মুক্তি, রিমি, ঝিনুক, পূর্ণ কই? মুক্তির স্কুলে আজ খাতা দেখাবে, তাই তাড়াতাড়ি গেছে। আর ঝিনুক, রিমি, পুনম গিয়েছে ভার্সিটিতে। মিরাজ সাহেব এর কথা শুনে রূপসা মাথা নাড়ে। আরো অনেক কথা বলতে থাকে হাসি মুখে। লিমন তাকিয়ে থাকে। ওই হাসি মুখের দিকে তাকিয়ে আছে। ভালো লাগছে তার ওই হাসি মুখের দিকে তাকিয়ে। পারভেজ সাহেব মেয়ে জামাইয়ের দিকে তাকায়। বুঝে জামাই এখন মেয়ের সাথে কথা বলতে চায়। তাই সে ভাইদেরকে ইশারা করে বলে, ভাইজান, মিরাজ, একটু আয় তো, কথা আছে। তিন ভাই ইশারা বুঝে যায়, পারভেজ সাহেবের সাথে চলে যায়। তাদের যাওয়া দেখে লিমন হাসে। একটা শ্বশুর বাড়ি পেয়েছে ভাগ্য গুণে। লিমন উঠে রূপসার কপালে চুম্বন করে আদুরে স্বরে বলল, সাবধানে থাকবে, আমি 2টার দিকে এসে পড়ব। রূপসা মাথা নাড়ে, চেহারাখানা গম্ভীর। দীর্ঘ শ্বাস ছাড়ে লিমন। রূপসার মাথায় আদুরে হাত বুলিয়ে চলে যায়। লিমন চলে যেতেই তিন ভাই এসে হাজির।
মেয়েকে নিয়ে বাগানে চলে যায়। সেখানে চায়ের সাথে বাপ মেয়ের আড্ডা চলে। জাবিতে নির্বাচন, তাই জাবি আজ নতুন আমেজে উঠেছে। সকলে সেই জন্যই ভীষণ ব্যস্ত, প্রচারে ব্যস্ত। তো কেউ কাকে কাকে ভোট দিবে সেই নিয়ে আলোচনায় ব্যস্ত। পুনম মাথা নিচু করে বসে আছে। ক্লাসে এখনো টিচার আসেনি। মিশু, আজ আমরা না আসলেই পারতাম। এই নির্বাচন রাজনীতি ভালো লাগে না। আরে, আমরা কি রাজনীতি ফাজনীতি করছি নাকি? তবে ভার্সিটির ছাত্রছাত্রী হিসেবে ভোট দেওয়া আমাদের ছাত্রগত অধিকার। মিশুর কথা শুনে মুখ বাঁকায় রিমি। রিমির মুখ বাঁকানো দেখে মিশু বলল, মুখ বাঁকাস না তো, চুম্মাইতে মন চায়। রিমির হাতে থাকা মাম পানির বোতলটা ছুঁড়ে মারে। বাকিরা হা হা করে হেসে ওঠে। মিহি হাসতে হাসতে বলল, চন্দ্রভাই নাই তাই তো এমন সাহস করছিস। চন্দ্রভাই থাকলে তার বোনরে চুমু খেতে চাওয়া ঠোঁট কেটে চুইনগাম লাগিয়ে দিত। মিহির কথায় কলারখানা পেছনে ঠেলে গালে হাত রেখে রিমির দিকে তাকিয়ে বলল, প্যার কিয়া তো ডারনা কিয়া। আর ভাইরা জন্মই নাই বোনেদের প্রেমিকের ভিলেনি হওয়ার জন্য। মিশুর কথায় চাটি মারে পুনম। আমার স্বামী ভিলেনি না, বুঝেছিস? ওই হয় স্বামী ভক্ত পূর্ণিমা। মিশুর কথায় লজ্জা পেল পুনম। বাকিরা হেসে উঠল। এর মধ্যে ঝিনুকের তলব পড়ল। রিশান ডেকেছে কৃষ্ণচূড়া গাছের নিচে। সে চলে গেলে রিমিকেও বগল দাবা করে নিয়ে চলে গেল মিশু। থেকে গেল মিহি আর পুনম। মিহি মিশু আর রিমির যাওয়ার দিকে তাকিয়ে আছে, চোখের বেদনা বিষাদ। মিহি পুনমের দিকে তাকায়। পুনম চোখের ইশারায় জিজ্ঞাসা করে, সব ঠিক? মিহি মাথা নাড়ে, সব ঠিক। কিন্তু আদতে সব ঠিক কিনা জানে না সে। কিছুই ঠিক নেই। প্রণয় পুরুষের চোখে আরেকজনের জন্য মুগ্ধতা দেখা চারটিখানি কথা না। না, মিহি হিংসা করে না, তবুও বেহায়া মনটা মাঝে মাঝে হিংসাত্মক হয়ে যায়। মিহি, তুই বস তো, আমি একটু আসছি। মাথা নাড়ে মিহি, চোখে উদাসীন। পুনম চলে যায় করিডোর পেরিয়ে শেষ প্রান্তে। এসে লেডিস ওয়াশরুমের ভেতরে চলে গেল। প্রয়োজনীয় কাজে সেরে বের হয়ে হাত মুখ ধুয়ে টিস্যু বান্ডেল থেকে খালি নিজের ব্যাগ থেকে টিস্যু নিয়ে মুছে নেবে, এটা ভেবেই বের হয়। ওয়াশরুম পেরিয়ে ২-৩টা রুম পার হতে কেউ ধাক্কা দিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল পুনমকে। আচমকা টানে বেশ ভয় পেয়েছে পুনম। পেছনে ফিরতে যাবে তার আগে সে তার চোখে পট্টি বাঁধতে শুরু করলো। চোখ অন্ধকার ছাড়া আর কিছুই দেখলো না। পুনম লোকটা ধরতেই ছটফট শুরু করেছে। পুনম চোখ দিয়ে অজস্র পানি পড়া ইতিমধ্যেই শুরু করেছে। নিজেকে ছাড়াবার প্রচেষ্টা করে চলেছে। লোকটির বুঝি তার এই প্রচেষ্টা পছন্দ হলো না। দূরে যাওয়ার চেয়ে আরো কাছে আসলো। পুনমকে দেওয়ালের সাথে মিশিয়ে গালে ঠোঁট ছোঁয়ায়। নিজের ঠোঁট দ্বারা চুষে নেয় পুনমের মুখের বিন্দু বিন্দু জল ও কণা। পুনম আরো ছটফট শুরু করে। শেষে চিৎকার করে ওঠে। তবে খালি ক্লাসে তার চিৎকারের প্রতিধ্বনি তার কানেই বাজে। পুনমের চিৎকারে লোকটা বুঝি রেগে গেল। সে হিজাব সরিয়ে কুট্টুস করে একটা কামড় বসালো পুনমের বিউটি বনের ওপর। ছেড়ে দিল পুনমের হাতে কিছু একটা গুজে দিয়ে। তারপর চলে গেল। ফ্লোরে বসে পড়ল পুনম। চোখে বাঁধন খুলে হাঁটু মুড়ে ঝরঝরিয়ে কেঁদে দিল। স্বামীবিহীন অন্য কোনো পুরুষের ছোঁয়ায় যে মেয়েটা মানতে নারাজ। ঠিক কতক্ষণ এভাবে ছিল বলতে পারল না। মিহির ডাকে ধ্যান ভাঙল। মিহি তাকে ডেকে চলেছে। নিজেকে ঠিক করে চোখ মুছে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তখনই হাতের মুঠোয় কিছু চোখ পড়ল। তা দেখতে নিলে মিহি আবারও ডাকে, পুনম। সেই দিকেই চলে যায়। কই ছিলে এতক্ষণ? কত করে ডাকলাম, সাড়া শব্দ নেই তোর। ছিলাম, ছোট উত্তরে শেষ করে পুনম। মিহি পুনমের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, সত্যি করে বলতো, ওয়াশরুমে যে আবার চন্দ্রভাইয়ের জন্য কাঁদতে বসে যাসনি তো? ঠোঁট কামড়ে মাথা নাড়ে পুনম। মিহিকে আর কিছুই বলতে না দিয়ে চলে যায় ক্লাসে। ক্লাসের প্রবেশ করার কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার প্রবেশ করেন, সাথে রিশান আরেকজন। তবে রিশানের সাথের জনকে দেখে পুনম সহ বাকিরা অবাক। পুনম
অস্পষ্ট স্বরে বলল, শেরে আলী সাহেব। রিমি ও ঝিনুক একে অপরের দিকে তাকায়, ফের পুনমের দিকে তাকায় যে প্রিন্সিপাল কি বলছে তার কোনো খেয়াল নেই। এক দৃষ্টিতে চন্দ্রের দিকে তাকিয়ে আছে। চন্দ্র পুনমের দিকে দেখল, আবার পুরো ক্লাসের দিকে এক নজর দেখে পুনমকে চোখ মেরে চুমু ছুঁড়ে মারল। থতমত খেয়ে যায় পুনম, কটমট চোখে চন্দ্রকে শাসিয়ে পুরো ক্লাসের দিকে তাকিয়ে আবার চন্দ্রের দিকে তাকিয়ে চোখের ইশারায় শাসায়। চন্দ্র ফের একই কাজ করলে পুনম বিড়বিড় করে বলল, অসভ্য। পরেই কিছু মনে হতেই হাতের সেই চিরকুটটা খুলল। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, এই আমিটাকে এতটা হিংসাত্মক না বানালে তো হতো না তোমার জন্য। এখন নির্জীব প্রাণীর প্রতি হিংসা আসে, বিন্দু বিন্দু জলকণা আবদ্ধ ওই স্নিগ্ধ আদলখানা আমাকে এত টানে কেন জোহরা? 2:30টার দিকে তাদের বাসায় গলির মোড়ে পুনম, ঝিনুক, রিমি একে অপরের দিকে তাকায়। তাদের বাসা থেকে আরো সামনে কয়েকটি বাসা থেকে সাজানো হচ্ছে, মরিচ বাতি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে, শামিয়ানা টানিয়ে স্টেজ সাজানো হয়েছে। কার বিয়ে এই পাড়ার? পুনমের প্রশ্নে রিমি ভুরু কুঁচকে কাঁধ নাড়ায়। তিনজন আরো বেশি না ভেবে আগাতে থাকে। তাদের দুই বাড়ির সামনে আসতেই নিপা বেগমকে অপেক্ষারত দেখা গেল। তাদের দেখে এগিয়ে বলল, এসেছিস তোরা? আয়, ওই বাড়ি যাওয়া লাগবে না আজ, এই বাড়িতেই ঢোক। কেন আম্মু? রিমি ঝিনুক একসাথে প্রশ্ন করলো। নিপা বেগম বিরক্ত হয়ে ঝাড়ি মেরে বলল, অনেক কাজ পড়ে আছে, আয় তো। ড্রয়িং রুমে ঢুকেই পুনম আরো অবাক। তাদের বাড়িতে চাঁদের হাট বসেছে, সকল আত্মীয় স্বজনের হাট বসেছে। হাতের চানাচুর মুখে দিতে দিতে মুক্তি বলল, ওই যে কোণে এসে পড়েছে মামুনি। রেশমা বেগম এগিয়ে যায়, রিমি ঝিনুকের কানে কানে কিছু বললে তারা হাসি খুশি মুখে পুনমকে টেনে নিয়ে যায়, জোর করে তাকে গোসলে পাঠায়। গোসল শেষে বের হতেই পুনমকে টেনে ব্লাউজ পেটিকোট দিয়ে বলল, দ্রুত পরে আয়, আমাদের আবার রেডি হতে হবে তো। মানে কি, সারাদিন ভার্সিটি করে আমি এখন ক্লান্ত, ঘুমাবো এখন। কেন, আজ রাতেও তোমার ঘুম হয় কিনা দেখো। তোমার প্রাণের সখা যে হাজির হয়েছে, যে তার বধূ ঘরে তুলিতে। লাল রাঙা হয়, লাজে রাঙা হয় পুনমের আদলখানি। ব্লাউজ পেটিকোট নিয়ে দৌড় দেয় ওয়াশরুমে। কাঁচা হলুদ রঙা শাড়ি, সবুজ ব্লাউজ, গাঁদা ফুলের গয়নায় পুনমের যেন রূপ খুলেছে। বড় বড় চোখে গাঢ় কাজল, হালকা ব্রাইডাল সাজে ভারী সুন্দর লাগছে। পুনমের মাথায় সবুজ নেটের দোপাট্টা দিতেই পুনম চোখ তুলে চাইল। মুক্তি পিন গাঁথতে গাঁথতে বলল, মাশাল্লাহ, আমার ভাবির রূপ খুলেছে। বিনুনি করতে চাইলাম, দিলি না তো, তবে খোপাতে সুন্দর লাগছে। আপু, আজ চন্দ্রভাই গেল। আপু। পুনমের ডাকে রূপসা বলল, এই এই, আমার বোনকে কেউ জ্বালাবি না, যত জ্বালানোর চন্দ্র ভাই জ্বালাবে। বলেই হা হা করে হেসে উঠল। ওর কথা শুনে সবাই হেসে উঠল। নিশা পাশ থেকে বলল, পুনম আপুর পরপরই রিমি আপু আর ঝিনুক আপু, তাড়াতাড়ি বিদেয় হয়ে আমার লাইনটা ক্লিয়ার করো। নিশার কান টেনে ধরে বলল, বিয়ে পাগলি, তোর বিয়ে এত তাড়াতাড়ি দিব না। কি করবি? পালিয়ে যাব। পাঁচ বোন হা হয়ে নিশার দিকে তাকিয়ে আছে। কত বড় সাহস এই মেয়ের, বলে কি পালিয়ে যাবে। নিচে থেকে ডাক পড়লো। পুনমকে নিয়ে পাঁচ বোন নিচে নামে। বাড়ির উঠোনের এক কোণে ছোট্ট করে সাজানো হয়েছে, সেখানে হলুদ হবে। পুনমকে বসানোর পরপরই চন্দ্রের আগমন ঘটে। হৈ হৈ করে উঠে সকলে। বক্সে গান ছাড়ে রূপসা, শাহজাহানজি ঘাড় আয়। গানের তালে তালে নিজেও নেচে ওঠে। লিমন এতক্ষণ চন্দ্রের সাথেই ছিল, এখন রূপসার পাশে বসে তাকে শরবত খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করে, খেয়েছিলে? হুম। আর কিছু বলে না, হাসি মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে লিমন আজ বইয়ের অভিমান না ভাঙলে তার শান্তি নেই। চন্দ্র এসে পুনমের পাশে পিড়িতে বসলো।
হলুদ নিয়ে বড়রা এখনো আসেনি। চন্দ্র আশেপাশে তাকিয়ে পুনমের কানে ইচ্ছাকৃতভাবে নিজের নিঃশ্বাস ছাড়ে ঘন ঘন। শিউরে ওঠে পুনম। ঢোক গিলে সরতে নিলে চন্দ্র শাড়ির তলায় খামচে ধরল পুনমের উন্মুক্ত কোমরখানা। নখের চাপ বসিয়ে দিয়ে বলল, বলেছিলাম না যেদিন আসবো 1 ইঞ্চিও দূরে সরতে দিব না। চন্দ্রের দিকে তাকায় পুনম। ফাজিল। চন্দ্র হাসে, ফিসফিসিয়ে বলে, লুকিং ড্যাম হা। আর বলতে দেয় না পুনম। নজর এদিকে ওদিকে দিয়ে ফিসফিসিয়ে বলে, অসভ্য লোক। হুম, সভ্য বিবি জোহরা, আই কান্ট। বলেই পুনমের হাতে চুমু খায়। তৎক্ষণাৎই পুনম হাতটা সরিয়ে নেয়। চন্দ্র আরো কিছু বলতে যাবে দেখে আনিস সাহেব, পারভেজ সাহেব, মিরাজ সাহেব ও কামরুল সাহেব সহ সবাই আসছে। চন্দ্র ভদ্র ছেলের মতো সোজা হয়ে বসে পড়ল। মিনিটের মধ্যেই রং বদলালো দেখে পুনম বিড়বিড় করে বলল, অসভ্য গিরগিটি। হলুদ শুরু হয় বিকালের খাখা রোদে হলুদ হচ্ছে। বেশ আশ্চর্য হলেও বেপরোয়া চন্দ্রকে তা বোঝাবে কে? এই পাড়ার সকলে এসেছে। শিলার শাশুড়ি এসে নাক মুখ কুঁচকে বসে আছে। এই মহিলা কোনো কিছুই খাচ্ছে না, পাছে যদি আবার ডায়রিয়া হয়। আরেকজন নাক মুখ কুঁচকে বসে আছে, সে হচ্ছে ইহানের মা ফাতেমা আক্তার। এই মহিলা এখানে এসে মুক্তিকে শাড়ি পরা অবস্থায় দেখে পছন্দ করে ফেলেছে। এখন এই মেয়েই পছন্দ হওয়ায় নাক মুখ কুঁচকে বসে আছে। আনিস, রেশমা, চাঁদনি ও কামরুল সাহেব চন্দ্র ও পুনমকে হলুদ ছুঁয়ে দিল প্রথমে। পুনমকে হলুদ ছুঁয়ে দিতেই কান্নায় ভেঙে পড়ল পুনম। আনিস সাহেব ঠোঁট কামড়ে কেঁদে দিলেন। যতই বাড়ির সামনে বাড়ি হোক না কেন, আগের মতো মেয়েটা আর বাসায় টুকটুক পায়ে হেঁটে বেড়াবে না। সকাল সকাল তার হাতের চায়ের আবদার করতে পারবে না। রেশমা বেগম শব্দ করে কেঁদে দেয়। চন্দ্র ক্রন্দনরত জোহরার দিকে তাকায়, কিছুই বলে না, তাকে কাঁদতে দেয়। কামরুল সাহেব আনিসকেও চাঁদনিকেও রেশমা সামলায়। এরপর আসে পারভেজ ও সিতারা খানম, নিপা বেগম ও মিরাজ। পারভেজ সাহেব আজ বেশ খুশি। ফাইনালি তার মেয়ে তার বাড়িতে একবারের জন্য আসছে। এই খুশিতে সে আজ 2টা রসগোল্লা বেশি খাবে। একে একে বাড়ির মুরব্বিদের হলুদ দেওয়া শেষ হতেই ছোটদের পালা পড়ল। চন্দ্রকে লিমন, ইহান, শিহাব, রিশান মিলে ধরেছে। খাবলা দিয়ে চন্দ্রের মুখ হলুদে জর্জরিত করেছে। হাতে গায়ে কোনো অংশেই বাদ নেই। এই চন্দ্র, গেঞ্জি খোল, লুঙ্গি তোল। রিশান বলার সাথে সাথেই চন্দ্র দৌড়ানি দিল। এদিকে পুনমকে নেওয়া হলো হলুদ গোসলে। বাদ মাগরিব বিয়ে হবে। এখন গোসল না করালে পরে দেরি হয়ে যাবে। ধান দূর্বা আঁচলে, হলুদ তেল আঁচলে নিয়ে সেখানে পানি ঢালা হলো। পুনমের গায়ে আরো হলুদ দেওয়া হলো। পাড়ার কিছু ভাবিদেরকে নিয়ে পুনমকে গোসলে পাঠানো হলো। গোসল শেষে একটা শাড়ি পরে বের হলো পুনম। এই 2বার গোসলে মাথাটা কেমন যেন ধরেছে। একটু ঘুমাতে পারলে ভালো হতো ভেবেই যেই না শুতে যাবে, তখনই হুড়মুড় করে ঢুকলো জনগোষ্ঠী। রূপসা পেট সামলাতে বসতে বসতে বলল, এখন ঘুমানো চলবে না, মাগরিবের নামাজের শেষেই বিয়ে, আছর হয়ে গেছে। আপু, ওনাকে বলো কালকে বিয়ে করতে। আমি ঘুমাই এখন, অনেক ঘুম পেয়েছে। সবাই হেসে দিল। মুক্তি বলল, আমার ভাইটা যেই বিয়ে পাগল, পারলে এখনই উঠিয়ে নিয়ে যায়। কি পাগল করেছো ভাবি? লজ্জা পেল পুনম। আমতা আমতা করে বলল, আমি তো তোমাদের ছোট বোন না, এমন কেন করো? ওরে আমাদের পূর্ণ লজ্জা পেয়েছে। এর মধ্যে খাবার নিয়ে ঢোকে সিতারা খানম ও রেশমা বেগম। পুনমের মাথায় হাত বুলায় তারা। রেশমা বেগম অশ্রুসিক্ত চোখে পুনমের মুখের সামনে ভাতের লোকমা ধরে। পুনম মুখে নিয়ে কেঁদে দেয়। এই মেয়ে, কাঁদে না। এই তো, এই বাড়ি আর ওই বাড়ি, রাত পোহালেই সবাইকে দেখতে পাবে। দেখি দেখি আমার মেয়ের নাকে চন্দ্রের নামে নাকফুল পরালে কেমন লাগে। নাকে নাকফুল, হাতে চুড়ি, স্বর্ণের চিকন চুড়ি পরায় সিতারা খানম। কাঁদে না। মেঝো মেয়ের বিয়ে হচ্ছে দেখে তাকেই খাওয়াচ্ছ, আর আমরা যে সেই সকালে খেয়েছি, একবারও তো সাধলে না। নিশার কান টানে সিতারা খানম। ওরে পাকা বুড়ি, আয় তোকেও খাওয়াই। এবার সব বোনেরা একজোটে বলল, আমরাও। হেসে ফেলল সিতারা খানম ও রেশমা বেগম। দুজনে মিলে বোনেদের খাওয়াতে লাগলো। টকটকে লাল রঙের শাড়ি গায়ে, সোনার গহনা
হালকা ব্রাইডাল সাজে পুনমের রূপ খুলেছে যেন। মুক্তি রূপসা চোখের কোণ থেকে কাজল নিয়ে পুনমের কানের পাশে লাগিয়ে দিল। মাশাল্লাহ পুনম, তোকে অনেক সুন্দর লাগছে। আমার ভাইটা না বেহুশ হয়ে যায়। মুক্তির কথায় ঝিনুক ফোড়ন কেটে বলল, আপু, পুনমের ব্যাপারে চন্দ্র ভাই হুঁশে ছিল কবে? আপু, চন্দ্র ভাইয়ের ভালোবাসা মেহেদিতেও ফুটে উঠেছে, দেখছো না এইটুকু সময়ের মধ্যে কি গাঢ় হয়েছে। রিমির কথায় হাসির রেশ বাড়ল। কোনো প্রকার মেহেদি কোণে আনেনি। চন্দ্র হাতে বাটা মেহেদি দিয়ে তার বউকে আঙ্গুলের মাথায় মেহেদি দিয়ে এক হাতের তালুর ওপরে নিচের ছোট্ট করে একটা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে। সাথে আরেক হাতের উপরিভাগে চাঁদ, এক হাতে ছোট্ট করে P+C আর এঁকে দিয়েছে। পুনম হাতের দিকে তাকায়। হাত জোড়া মেহেদি রাঙায় ফুটে উঠেছে, লাল টকটকে হয়েছে রংটা। এই গাছের মেহেদিগুলো চন্দ্রের নিজের লাগানো 3 বছর আগে কোনো এক কারণে সে লাগিয়েছিল। তবে কেন লাগিয়েছিল কাউকে বলেনি। এ- এমনকি ওই গাছের মেহেদি কাউকে ছুঁতেও দেয়নি। চন্দ্র এখান থেকে যাওয়ার পরেই কারোর ওই গাছে মেহেদি ধরা নিষেধ ছিল। আজ যখন মেহেদির কথা উঠল, তখন চন্দ্র নিজের গাছের মেহেদি দিতেই সবাই বুঝলো চন্দ্র এই গাছ পুনমের জন্যই লাগিয়েছে। এর মধ্যেই খবর আসে বর এসেছে, বর এসেছে। রিমি, ঝিনুক, মুক্তি, রূপসা পুনমকে রেখে গেটের কাছে গেলেই দেখতে পায় নিশা পূর্ব পরশ রাইয়ার নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। কিরে, কি হয়েছে? শুনলাম বর এসেছে, কই? রূপসার কথায় নিশা নাক মুখ কুঁচকে বলল, বর আসেনি, বরযাত্রী এসেছে। ওই একই তো। না মুক্তি আপু, চন্দ্র ভাই আসেনি, শুরু শুধু বরযাত্রী এসেছে। সব ভাই বোনেরা হা হয়ে বড়দের দিকে তাকিয়ে সিতারা খানমকে জিজ্ঞাসা করলো রূপসা, আমু, চন্দ্র ভাই কোথায়? চন্দ্র তো আজ বাসায় যায়নি, হলুদের পর এখানেই ছিল। হা হয়ে সকলে একে অপরের দিকে চায়। মিরাজ সাহেব দুঃখী স্বরে বলল, এবার গেটটা ছাড়েন আম্মাজানেরা, সারাদিন অনেক কাজ গেছে আর আমি এখন ক্লান্ত। মায়া হয় মেয়েদের, তারা গেট ছেড়ে দেয়। হন হন করে ভেতরে ঢুকতেই দেখে বরের স্টেজে অলরেডি লিমন, রিশান, শিহাব, ইহান বসে আছে চন্দ্রের সাথে। রূপসা আঙ্গুল উঁচু করে লিমনের দিকে কটমট স্বরে বলল, তোমরা এখানে কি করছো? নিজেদের মধ্যে হাসাহাসি করতে ব্যস্ত ছিল তারা। রূপসার কথা শুনে লিমন অবাক স্বরে বলল, কি বলছো রূপ? এখানে না তো কোথায় থাকবো? বর ছাড়া কি বিয়ে হয়? ওরে গাধা, বলছি গেট দিয়ে আসোনি কেন? গেট দিয়েই তো আসলাম। লিমনের কথায় ভুরু কুঁচকে রূপসা বলল, কখন? সেই 2টার দিকে। ফোঁস করে শ্বাস ছাড়ল রূপসা। চন্দ্রের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমাদের গেটের টাকা বাতিলের দায়ে তোমাকে রূপসা সহ সকল বোনেদের আদালতে। আজ রাতে পুনমবিহীন থাকবা। রূপসার কথা শুনে বড় বড় চোখে তাকায় চন্দ্র। বলে কি, এরা পাগল হলো নাকি? তার কত সাধের বউ, এবার মিলিয়ে দুইবার বিয়ে করা বউয়ের কাছ থেকে দূরে থাকবে? ফুঁসে উঠে বলল, তুই বললেই হলো। হ্যাঁ, আমরা বললেই হলো। চন্দ্র এবার লিমনের রিশানের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি তো গেটের জন্য 10,000 টাকা রিশান আর লিমন ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। চন্দ্রের কথা শুনে বাজ পড়ে লিমন ও রিশানের মাথায়। চন্দ্র কখন তাদের টাকা দিল? রিস ঝিনুক, রূপসা কটমট চোখে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, বিয়েটা মিটতে দাও আজ, তোমাদের খবর আছে। চলে যায় তারা। লিমন কাঁদো কাঁদো চোখে চন্দ্রের দিকে তাকিয়ে বলল, এমন করতে পারলি ভাইয়া? ক্যান্সেল, ক্যান্সেল, সব ক্যান্সেল। আমি এই বিয়েতে নাই। আমার পকেটে কানা কড়িও নাই, ওদের 10,000 দিব কেমনে? শিহাব রিশানের ভুল ঠিক করে বলল, আরে তোর ভাগে 5 আর লিমন ভাইয়ের ভাগে 5। দাঁতে দাঁত চেপে রিশান শিহাবকে বলল, তুই হুদাই আমার 1 মিনিটের বড় দেখা। এক পা এগিয়ে দেয় শিহাব, হো করে, আমি তোর বড় ভাই। এখন পা ধর, ধইরা মাপ চা। মনে রাখবি মুরব্বিকে বদদোয়া ফলে তাড়াতাড়ি।
রিশান ঠাস করে লাথি মারল শিহাবের পায়ে। শিহাব বাঁকা হেসে বলল, জানিস চন্দ্র, রিশান না পুনমের লগে। শিহাবের মুখ চেপে ধরে রিশান। চন্দ্রের দিকে হালকা হেসে বলল, কিছু না ভাই, কিছু না, হে হে। ওই দেখ কাজী এসে পড়েছে। কাজী আসতেই যে যার মতো করে চুপ করে বসলো। রিশান, শিহাব, লিমন খুঁজে খুঁজে সেই দিনের সেই কাজী সাহেবকেই ধরে এনেছে। কাজী সাহেব নাম ধাম যা লেখার লেখে খুতবা পড়ালো। চন্দ্রের থেকে এবার 5,000 টাকা নিয়ে পুনমের কাছে। পুনমকে আপাতত বাসায় রাখা হয়েছে। যেই মহিলাদেরকে দেখার ইচ্ছা তারা ভেতরে যেয়ে দেখে আসে। কাজী সাহেব আবারও খুতবা পড়ে পরে বলল, পিতা কামরুল আলী, মাতা চাঁদনী বেগম, সাভার হেমায়েতপুরের আলমনগর নিবাসী শাহরান আলীর চন্দ্রের সাথে 10 লক্ষ টাকা দেনমোহরের বিবাহে আপনি রাজি আছেন? বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। কাজীর কথা শেষ হতেই হাঁসফাঁস করে ওঠে পুনম। 3 বছর আগেও কথাটা বললেও আজ এই কথাটা তার নিকট ভারী ঠেকছে। মনে হচ্ছে তার এই 2 কাঁধে কেউ 2 মণ ওজনের উম, চাপিয়ে দিয়েছে। কণ্ঠনালী ভেদ করে কথা বের হলো না। কাজী আবারও বলল, রাজি থাকলে বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। আনিস সাহেব ও পারভেজ সাহেব মেয়েকে 2 পাশ থেকে জড়িয়ে ধরল। দুজন মাথায় হাত বুলিয়ে দিতেই পুনম আলহামদুলিল্লাহ উচ্চারণ করলো পরপর 3 বার। সবাই শকর আলহামদুলিল্লাহ বলে চলে যায়। এবার চন্দ্রের থেকে এজাহার চাইতে চন্দ্র গড়গড় করে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলে ফেললো। সাথে সাথেই শুকরিয়া আদায় করলো। নবদম্পতির জন্য মোনাজাত করা হলো। মোনাজাত শেষে সকলকে খুরমা ও মিষ্টি দেওয়া হলো। মিষ্টি মুখে দিতে দিতে কাজী সাহেব চন্দ্রকে জিজ্ঞাসা করলো, তা বাবাজি, তোমার বিয়া সবসময় এমন অসময় হয় কেন? কারণে আপনি সময়ে ফ্রি থাকেন না, এই জন্য। চন্দ্রের উত্তরে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল কাজী সাহেব। যাক, বাদ মাগরিবে বিয়ের কথা থাকলেও সব ঝামেলা মিটতে মিটতে রাত 8টা বেজে যায়। এখন খাওয়া দাওয়ার কাজে লেগে পড়েছে। চন্দ্রের সামনে আস্ত খাসির সাগারানা রাখতেই লিমন ও ঋষাব যখনই হাত বাড়াবে, খপ করে তাদের হাতটা ধরল কেউ। দুজন নিজের 2 পাশে তাকিয়ে দেখে রূপসা ও ঝিনুক। তারা ভাবলেশহীন ভাবে বলল, সার্ভ করার লোকজন কম পড়েছে, ওইখানে চলো তো, সার্ভ করবে সবাইকে। চন্দ্র, ইহান, শিহাব সাথে করো সাথে করে 2জনকে খাওয়া শুরু করে দিয়েছে। ওদের দিকে এক পলক তাকিয়ে বলো, কেন মামু তো এক্সট্রা লোক এনেছে। বিদায় করে দিয়েছি। একজন লোকের 5,000 করে, 2জনের 10,000, তাই তাদের মধ্যে 2জনকে বিদায় করে দিয়েছি। 2জনের বুঝতে আর বাকি থাকে না যে ওই 10,000 টাকা এরা তাদের কাজ করিয়ে ওঠাবে। ঢোক গিলল লিমন। সে একজন ম্যাজিস্ট্রেট, এই কাজ করলে মান সম্মান থাকবে, আবার এদিকে বইয়ের কথা মতো কাজ না করলে কল্লা থাকবে না। তো এখন কুড়ালের কাছে পা নিজে নিয়ে যাওয়া আর পায়ে কুড়াল মারা, দুইটার একটা হবেই, শিওর। রিশান মেকি হেসে বলল, একটু কনসিডার করা যায় না? তো 30,000 টাকা দাও। আতকে ওঠে রিশান, চিল্লিয়ে বলল, পকেটে 30 পয়সাও নাই, ও আইছে 30,000 টাকা নিতে। এই, তুই 30,000 টাকা বানান কর তো। আমি যদি 30,000 বানান করে দেখাই তাহলে এই মুহূর্তে থেকে তোমার লগে আমার ব্রেকআপ। ভোঁতা মুখে বসে রইল। ঠিক তখনই নয়ন বক্সে গান ছাড়ল, দুলহে শালি হো হারে দুপাট্টা ওয়ালি। সময় কার কখন কিভাবে যায় কেউ বলতে পারে না। কাল যে রাজরানী ছিল, আজ সে ঝলমলে বাড়ির দিকে কাজ করতে করতে তাকায়। মহিলাটি বাড়ির পেছনের আঙিনায় 2জন মহিলা এঁটো বাসন থালা বাসন পরিষ্কার করছে। বিরস বদনে লিমন রিশান এঁটো থালা বাসন রাখছে এসে। ঘোমটা দেওয়া মহিলাটির দিকে তাকিয়ে ভুরু কুঁচকে রিশান মহিলাটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, উনি এভাবে এত বড় ঘোমটা দিয়ে কাজ করছে কিভাবে?
আরেকটি মহিলা কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে পারভেজ সিতারা একসাথে আসলো। রিশান বাবা, লিমন বাবা, চলো, বিদায়ের সময় হয়ে গেছে। চন্দ্র তো মাথা খেয়ে ফেলেছে। তারা তড়িঘড়ি করে চলে গেল। তারা যেতেই কাজ করা মহিলাটি মুখ কুঁচকে বলল, এমন ঠং কইরা দেখাও কেন? ওই মানসেগো দেখা ঘুমটা দিলা কেন? মুখ উঠিয়ে দিয়ে মহিলাটির দিকে তাকাই রোজিনা বেগম। হাসি মুখে চোখে জল ফেলতে ফেলতে বলল, অনেক সময় নিজের চেহারা লুকানো অন্যের জন্য ভালো হয়। রোজিনা তাকায় পারভেজ সাহেবের দিকে। রূপসা বাপের পাশে দাঁড়িয়ে, আরেক পাশে সিতারা বেগম দাঁড়িয়ে আছে। নিশা তাদের সামনে দাঁড়াতেই সিতারা বেগম তার মাথায় হাত বুলিয়ে কিছু বলল। হাসে রোজিনা। এই মুহূর্তগুলো তার হওয়া উচিত ছিল। আজ এই জায়গায় সে থাকতো। শুধুমাত্র তার ভুলের কারণে আজ তার এই দশা। ছেলে মেয়ে ও পারভেজ সাহেব দেখেই সে বুঝতে পেরেছে তাদের জীবনে এই বেঈমান রমণী কোথাও নেই। যতই বাড়ির কাছে বিদায় হোক না কেন মেয়ে, বিদে বিদায়টা তো মেয়ের পরিবারের জন্য একটা কঠিন সময়। চাইলেই সেই আগের মতো নিজের বাড়িতে ঘুরঘুর করতে পারবে না। চাইলেই আনিস সাহেব পরশ এক একটা আবদার করতে পারবে না। আনিস সাহেবের বুকে মুখ গুজে কেঁদে চলেছে পুনম। পারভেজ সাহেব মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তার আজ অনেক আনন্দের দিন। ফাইনালি তার মেয়েটা তার বাসায় পার্মানেন্ট আসছে। এখন আর রাতে আনিসকে জ্বালিয়ে মেয়েকে দেখা লাগবে না, তার খবর নেওয়া লাগবে না। শীতল চোখে নববধূর দিকে তাকিয়ে আছে চন্দ্র। সকলের সামনে বেহায়ার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শিহাব এবার বিরক্ত হয়ে চন্দ্রের চোখের সামনে হাত রেখে বলল, এবার একটু চোখটা নামা ভাই, নজর লাগিয়া যাইব তো। বেহায়া চন্দ্রের কি আর সেই খেয়াল আছে? সে তার মতোই তাকিয়ে আছে। তবে শিহাবের কথার মাঝে যে কষ্টের সময়ও সকলের মুখে হাসি ফুটল, তার বেখবর চন্দ্র টের পেল না। সে তো তার জোহরার লজ্জায় রাঙা আদল দেখতে ব্যস্ত। রোডের এপার ওপারের বাড়ি, তাই আর গাড়ির প্রয়োজন পড়েনি। রাস্তা পার করিয়েই আনিস সাহেব নিজের বাড়িতে ফিরলেন। পরশ আপির হাতটা ধরে আছে। সে আজ এই বাড়িতেই থাকবে। প্রায় 3 বছর পর আলী ভিলায় পা দিল পুনম। সেই যে রাতে চন্দ্রের হাত ধরে এই বাড়ি থেকে গিয়েছিল, আজ 3 বছর পর এই বাড়িতে পা দিল পুনম। চোখ তুলে চারিদিকে তাকায়। ড্রয়িং রুমের রং চেঞ্জ হয়েছে। ডাইনিং টেবিলটার জায়গায় আরো বড় টেবিল এসেছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে। চৌকাঠে দাঁড়িয়ে এলোমেলো ভাবনায় বিভোর পুনম। চাঁদনি বেগম পুনমের মুখের সামনে শরবতের গ্লাসটা ধরতেই তার ধ্যান ভাঙে। পুনমকে মিষ্টি খাইয়ে পানি খাইয়ে ঘরে তোলে চাঁদনি বেগম। কপালে চুমু দিয়ে বলল, আমার মা ঘরে এসেছে, ঘরটা এবার পরিপূর্ণ। পুনমকে সোফায় বসায় পাড়া প্রতিবেশী এখনো অনেকেই আছে। সকলে পুনমকে দেখে কথা টথা বলে চলে গেল। শিলার শাশুড়িরাও চলে যাবে এখন। তাদের জন্য আনিস সাহেব আলাদা খাবার দিয়ে দিয়েছে। সেই জন্য শিলার শাশুড়ি বেশ প্রসন্ন। শিলা, রমিজ, রিশান, শিহাবরা আজ থেকে গেল কামরুল সাহেবের কথায়। বেলাকে হাজার বলেও আনতে পারিনি। মেয়েটা এখানে আসে, হই হুল্লোড় থেকে দূরে থাকে। পুনমকে নিয়ে ঘরে যাবে রূপসা। তার সাথে মুক্তি উঠতে গেলে রূপসা চাচি শাশুড়ি বলে উঠল, থামো বৌমা, আমার কথা আছে সবার সাথে। রূপসা থেমে গেল। প্রায় 1.5 বছর রূপসার চাচি শাশুড়ি তার সাথে এমন মিষ্টি স্বরে কথা বলল। সবার দিকে তাকিয়ে ফাতেমা আক্তার বলল, আপনাদের মেয়ের জন্য বছরখানেক আগেই আমরা একটা বিয়ের প্রস্তাব এনেছিলাম, সেটা আপনারা জানেন। সেই প্রস্তাবটা মুক্তি না করে দিয়েছিল। তবে আমি আজ আবারও আপনাদের সামনে প্রস্তাব রাখলাম। আমার ইহানের জন্য আপনাদের মেয়ে মুক্তিকেই চাই। সকলে চমকে তাকালো। গতবার ফিরিয়ে দেওয়ায় বেশ হম্বিতম্বি দেখিয়ে চলে গিয়েছিলেন ফাতেমা আক্তার। এই বিয়েতেও তাকে আনতে 4 জনের বেশ কাঠখড় পোড়াতে লেগেছে। এখন সেই মেয়েকেই নিজের ছেলের জন্য চান তিনি। চাঁদনি বেগম মুক্তির দিকে তাকায়। প্রত্যেকবারের মতো রাগ নেই, চেহারায় আছে একরাশ লাজুকতা। তিনি কিছু বলার আগেই রূপসা গম্ভীর স্বরে বলল, কক্ষনো না, আমাদের এই প্রস্তাব আমরা সসম্মানে ফিরিয়ে দিলাম। বৌমা, রূপসা, লিমন,
ফাতেমা, আক্তার একসাথে বলল। রূপসা লিমনের দিকে তাকিয়ে বলল, না লিমন, আমি চাই না আমার বান্ধবী সম বোনের বিয়ে তোমাদের ফ্যামিলিতে হোক। চমকে উঠল সকলে। তবে এর মধ্যে ইহান ও তার বাবা এবার একটু খুশি হলো। রূপসা আবারও বলল, তার সোনায় বাঁধানো ছেলেকে আমার বোন নিষেধ করায় যদি বেয়াদব হয়ে যায়, সেই মেয়েকে এখন তার ছেলের জন্য চাই কিভাবে? ফাতেমা আক্তার কিছু বলল না, মাথা নিচু করলো। রূপসা আজ আর কাউকেই তোয়াক্কা করলো না, সে বলতেই থাকলো, মনে আছে লিমন, সেই কথার জবাব দেওয়া বিয়ের 3 বছরে সেই প্রথম তোমার হাতে থাপ্পড় খেয়েছিল? রূপসার কথা শুনে তার পরিবারের সবাই আরো একবার চমকে ওঠে। পারভেজ সাহেব দ্রুত উঠে মেহের কাছে যায়। রিশান, শিহাব, চন্দ্র তারাও রেগে যায়। মাথা নিচু করে ফেলে লিমন। রূপসা আবারও বলে, তোমার ভাই লিমন আর আমাদের ভাই, ওই যে 3জনকে দেখছো, এরা শুধু ভাই না, আমাদের বোনেদের কাছে আরো অনেক কিছু। সেই ভাই শুধুমাত্র ইহান ভাইয়ের জন্য দূরে দূরে সরে গেল। সেই মামুকে পুনম চন্দ্র ভাইয়ের কথা জানালো। কাইফির বাবা মাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসার জন্য তারা দিল। আর সে রাগে যদি মুক্তির বিয়ের প্রস্তাবটা ফিরিয়েও দেয়, তাহলে তার ভুলটা কোথায় একটু বলতে পারো লিমন? বড় করে দম নেয় রূপসা। অনেক কথা জমা থাকলেও বলার মতো শক্তি নেই। সারাদিন হইচই করলেও এখন শরীর নিতে আসছে। রূপসাকে পানি দিল সিতারা খানম। পারভেজ সাহেব তার মাথাটাকে বুকে চেপে ধরল। থমথমে পরিবেশ, কেউ কিছুই বলছে না। ফাতেমা আক্তারকেও কিছু বলতে পারছে না। মেয়ের শ্বশুর বাড়ি। পারভেজ সাহেব রূপসার মাথাটা উঁচু করে রূপসার কপালে চুমু খায়। একটা কথা মনে রাখবা বাবা, এখানে বেঁচে আছে, বাবা এখনো তোমার বেঁচে আছে। আমার মেয়েরা আমার কাছে এক একটা মূল্যবান ফুলের সমান। তাদের আদরে যত্নে বড় করেছি আমি। পুনম রূপসার বুকে ঝাঁপিয়ে পড়ে, ফোপাতে ফোপাতে বলল, সব আমার জন্য হয়েছে আপু, আমি সরি। রূপসা পুনমের মাথা তুলে পুনমের কপালে চুমু খেয়ে বলে, তোদের জন্য কিছুই হয়নি। আসলে এটা আমাদের মানুষের মেন্টালিটি, বিশেষ করে ছেলেদের, মায়েদের। প্রত্যেক মায়ের কাছে তাদের ছেলে হীরা, আর তার কষ্ট করে লালন করেছে তারা। তবে তারা এটা ভুলে যায় যে একজন মেয়ের বাবা মায়ের কাছেও তার মেয়ে নিশ্চয় হীরা, তারাও তো তাকে কষ্ট করে মানুষ করে। থামে রূপসা, আবার বলো, ইহান ভাই, আমি জানি আপনি মুক্তিকে অনেক ভালোবাসেন, তবে আমি বলবো আপনার এখানে জীবনে এগিয়ে যাওয়ার ভালো, কারণ ওই ফ্যামিলিতে আমার বোন আমি দিব না। আর আমি থাকি না থাকি তার নিশ্চয়তা নাই। রূপসার কথায় সবাই আবারও চমকে উঠল। লিমন অস্পষ্ট স্বরে বলল, রূপসা?